দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। দেশ পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চান প্রধান উপদেষ্টা, সংস্কার পরিকল্পনায় সহযোগিতার আশ্বাস। সংস্কারের সঙ্গে নির্বাচনকে গুরুত্ব দেওয়ার আহ্বান বিএনপির, আন্দোলনে 422 কর্মী নিহতের দাবি। ছাত্র জনতা গণহত্যার বিচার নিশ্চিতে শিগগিরই ট্রাইব্যুনাল পুনর্গঠন জানালেন চিফ প্রসিকিউটর। নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, আগামীকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পূর্বাভাস। এবারে পুরো আয়োজনে যাচ্ছে। দেশ পুনর্গঠন, গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রতিনিধি দল দেখা করলে তিনি এই সহযোগিতা চান। বাংলাদেশের উন্নয়নে অগ্রাধিকার খাতে $20 কোটি সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ঢাকা সফরের দ্বিতীয় দিন ব্যস্ত সময় পার করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। বেলা 11টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন তারা। সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের ট্রেজারির আন্তর্জাতিক অর্থ বিষয়ক ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্র্যান্ট নেইম্যান। এছাড়া দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু সহ প্রতিনিধি দলের সবাই উপস্থিত ছিলেন। বৈঠকটি প্রায় 1 ঘণ্টা চলে। এর আগে সকাল 9:30টায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিনিধি দলের সদস্যরা। পরে তারা অর্থ উপদেষ্টার সাথে বৈঠক করেন। এ সময় দুই দেশের মধ্যে একটি অনুদান সংশোধনী সই হয়। এই চুক্তির আওতায় সরকারের অগ্রাধিকার খাতে $202.25 মিলিয়ন সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এই অর্থ খরচ হবে সুশাসন, সামাজিক, মানবিক ও অর্থনৈতিক সুযোগ তৈরি এবং স্থিতিশীলতার জন্য। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে চাই। আমরা এখন চুক্তি অনুযায়ী কাজ করব। এই চুক্তি মূলত সরকারের অগ্রাধিকারমূলক কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলো দরকার সেটা। আর দ্বিতীয়ত বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। দুপুরে পররাষ্ট্র উপদেষ্টার সাথে দ্বিপাক্ষিক বৈঠক ও মধ্যাহ্নভোজে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। এ সময় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। পরে বৈঠকের বিস্তারিত গণমাধ্যমকে জানান পররাষ্ট্র সচিব। অন্তর্বর্তীকালীন সরকার, আবারও আমি পুনরুক্তি করে বলছি, ওরা মাত্র দায়িত্ব গ্রহণ করেছেন এবং তাদের যে সমস্ত আইডিয়া সংস্কার সংক্রান্ত এবং তাতে মার্কিন যুক্তরাষ্ট্র কী করে সম্পৃক্ত হতে পারে সেই ধরনের একটা আলোচনা হয়েছে। এবং এটা খুবই ফ্রুটফুল আলোচনা হচ্ছে অর্থে যে তারা আমাদের যে পরিবর্তিত পরিস্থিতি, সেই পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে একটা সম্যক ধারণা পেলেন এবং সরকার কি করতে চায় সে সম্পর্কেও একটা ভালো ধারণা পেলেন। এবং আই থিঙ্ক এটা সামনে গিয়ে যাওয়ার জন্য একটা গুড ফাউন্ডেশন। থ্যাংক ইউ। বৈঠকে দুই দেশের বহুমাত্রিক সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশের গুরুত্বপূর্ণ কাঠামোগত সংস্কারে সরকারকে সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। এডিবির দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক তাকো কোশিনশির নেতৃত্বে একটি প্রতিনিধি দল রবিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে এই আগ্রহ প্রকাশ করে। বৈঠকে এডিবির মহাপরিচালক জানান, অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে স্থিতিশীল করার প্রচেষ্টা জোরদার করায় বাংলাদেশে নীতিভিত্তিক ঋণ দেওয়ার সুযোগ রয়েছে। পরে সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশকে $40 কোটি ঋণ দেওয়ার কথা জানায় এডিবি। এদিকে এডিবির কাছে জ্বালানি খাতের উন্নয়নে $100 কোটি সহায়তা চেয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রবিবার প্রথমবারের মতো সেনা সদরে যান। প্রধান উপদেষ্টা সেনা সদরে পৌঁছলে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাঁকে স্বাগত জানান। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী আব্দুল হাফিজ, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এবং নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান সহ সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান উপদেষ্টাকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে অবহিত করা হয়েছে। সংস্কারের পাশাপাশি নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, সাম্প্রতিক গণঅভ্যুত্থানে বিএনপির 422 জন নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। সাম্প্রতিক নানা ইস্যুতে রবিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় মির্জা ফখরুল জানান, শেখ হাসিনার বিরুদ্ধে গণঅভ্যুত্থানে বিএনপির অবদানকে খাটো করে দেখার সুযোগ নেই। জুলাই থেকে আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে নিহতর মধ্যে 422 জনই বিএনপির নেতাকর্মী বলে জানান তিনি। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জুলাই গণহত্যায় 13 আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশের শহীদ হন 875 জন মানুষ, যার মধ্যে কমপক্ষে 422 জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। দেশ জুড়ে শহীদ হওয়া সকল শ্রেণী পেশা রাজনীতির মানুষগুলোর বিশাল অংশ যে বিএনপি নেতাকর্মী, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আমাদের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য ফল। ধৈর্য ধরে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়ে জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন তিনি। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার, এবং যে আপনার নির্বাচন কমিশন সংক্রান্ত নির্বাচন সংক্রান্ত একটা সংস্কার কমিটি তো করা হয়েছে বদির আলম মজুমদার সরকার, তাই না? আমার তো মনে হয় অতি দ্রুত, এটা 2 মাস লাগার কথা না, এবং 2 মাসের মধ্যে উনি যদি দিয়ে দেন তার একটা নির্বাচন করতে হবে। নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন, অর্থাৎ নির্বাচন কমিশন, প্রশাসন, আপনার আইন শৃঙ্খলা বাহিনী, জুডিশিয়ারি, এই কথাগুলি আমরা বলেছি। এদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে গণতন্ত্র দিবস উপলক্ষে পূর্ব ঘোষিত সমাবেশ কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। এটি আগামী 17 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। রক্ত দিতে হয়েছে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারে শিগগিরই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে। একই ঘটনায় থানা এবং ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের হওয়া মামলা প্রজ্ঞাপনের মাধ্যমে ট্রাইব্যুনালে এনে বিচার করা হবে। রবিবার সিএমএইচে চিকিৎসাধীন শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব তথ্যই জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে থেমে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম, কিন্তু অন্তর্বর্তী সরকার ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম পুনর্গঠন করেছে। কাজও শুরু করেছেন প্রসিকিউটররা। তারই অংশ হিসেবে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করছেন তারা। রবিবার সিএমএইচে চিকিৎসাধীন ব্যক্তিদের দেখতে যায় প্রসিকিউশন টিম। এ সময় রোগীদের খোঁজখবর নেয়ার পাশাপাশি মামলার আলামত সংগ্রহ নিয়ে তাদের সাথে কথা বলেন। পরে চিফ প্রসিকিউটর জানান, শিগগিরই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে। এজন্য সংরক্ষিত আলামত ট্রাইব্যুনালে পাঠাতে দেশবাসীর কাছে আবেদন জানান তিনি। আমাদের সাথে গত সপ্তাহে আইন উপদেষ্টা মহোদয়ের আলোচনা হয়েছে। আমরা দাবি জানিয়েছি দ্রুততম সময়ের মধ্যে ট্রাইব্যুনালটা পুনর্গঠনের ব্যাপারে। আদালতের আদেশ ছাড়া অনেকগুলো কাজ বন্ধ হয়ে আছে। আদালত খুব দ্রুততম সময়ের মধ্যে উনি আশ্বস্ত করেছেন আগামী 1 সপ্তাহের মধ্যেই সম্ভবত পুনর্গঠিত হবে। এছাড়া গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে সারা দেশের মামলা প্রজ্ঞাপনের মাধ্যমে ট্রাইব্যুনালে এনে বিচার করা হবে বলে জানান তিনি। কোনো থানায় বা কোনো ম্যাজিস্ট্রেট কোর্টে যদি কোনো মামলা হয়ে থাকে, সেই মামলাগুলো তদন্তকালে এগুলো আমরা একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে নিয়ে আসব, এবং সেই তদন্তটা মূলত করবেন আমাদের তদন্ত সংস্থা। করে সেই মামলাগুলোর সমস্ত তথ্য প্রমাণাদি বিশ্লেষণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আমরা সেটাকে যথার্থ মামলা আকারে উপস্থাপন করব। তিনি জানান, অপরাধ সংগঠিত হওয়ার সামনে পিছনে যারা আছেন তাদেরই বিচারের মুখোমুখি করা হবে। সেক্ষেত্রে আসামির অবস্থান বা পদ পদবি গণ্য করা হবে না। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের হত্যার বিচার চায় শহীদ মুগ্ধর পরিবার। সন্তান হারানোর বেদনা বয়ে বেড়ানো মুগ্ধর বাবা দীপ্ত টেলিভিশনকে জানিয়েছেন, গণ আন্দোলনে ছেলে শহীদ হয়েছে, এটা তার কাছে গর্বের। তবে এমন মৃত্যু কারো কাম্য নয়। সুন্দর জিনিস দেখবেন, চলেন আপনাদেরকে দেখ। ছিলেন ভ্রমণ পিপাসু, প্রকৃতিপ্রেমী, পাখির মতো ডানা মেলে ঘুরে বেড়াতে পছন্দ করতেন পাহাড় থেকে সমুদ্রে,
কিন্তু সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 18 জুলাই সবকিছুর অবসান হয়। রাজধানীর উত্তরায় আন্দোলনকারীদের পানি পান করানোর সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ভ্রমণ পিপাসু মীর মাহফুজুর রহমান মুগ্ধ। টিয়ার গ্যাসের ঝাঁজে জ্বলতে থাকা চোখ টি শার্টের হাতা দিয়ে মুছতে মুছতে পানি নিয়ে ছুটে যাচ্ছিলেন সবার কাছে, কিন্তু হঠাৎ একটি বুলেট মাথায় লাগায় মাটিতে লুটিয়ে পড়েন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির ব্যবসা অনুষদের এই শিক্ষার্থী। মুগ্ধকে হারানোর বেদনা বয়ে বেড়াচ্ছে তার পরিবার। তবে মানুষের জন্য কাজ করতে গিয়ে সন্তানের মৃত্যুতে গর্ববোধ করেন মুগ্ধর বাবা। ছোটবেলার বিভিন্ন কর্মকাণ্ড এগুলি আমার তাড়া করে বেড়ায়, অনেক সময় নিজেরা ঠিক রাখতে পারি না। আমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে, এই হিসেবে আমি অবশ্যই গর্ববোধ করি। মানুষের তো মৃত্যু 2 দিন আগের পরে হবে, ও তো এই বাংলাদেশ নাম যতদিন থাকবে ওর এটা ততদিন মনে রাখবে। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে গঠন করা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে। এই আন্দোলনে শহীদদের পরিবারের জন্য কাজ করার প্রতিজ্ঞাবদ্ধ তিনি। ও শুধু আমার ভাই ছিল না, ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, বলতে গেলে আমার বডির হাফ পার্ট ছিল। যতদিন না পর্যন্ত আমার সকল আহত এবং শহীদ ভাই বোনদের কষ্টের অংশীদারিত্ব না হতে পারছি, ততদিন পর্যন্ত আসলে আমি শান্তি পাচ্ছি না। মুগ্ধকে প্রতি মুহূর্তে মনে পড়ে তার বড় ভাইয়ের। জীবন দিয়ে মানবতার যে দৃষ্টান্ত রেখে গেছেন মুগ্ধ, সে পথেই হাঁটতে চান তিনি। মানবিকতা যেটা মুগ্ধ আপনাদেরকেও দেখিয়ে দিয়ে গিয়েছে, আমাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দিয়ে গিয়েছে, মুগ্ধকে আমরা আসলে প্রতি পদে পদে আমরা মিস করব। এভাবে আর কখনো যাতে আর একটি প্রাণও না যায়, সেই প্রত্যাশা মুগ্ধর পরিবারের। মুগ্ধসহ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রাণ হারানো সকলের হত্যার বিচার চান তারা। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সারা দেশেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, ফলে বিপর্যস্ত হয়েছে জনজীবন। সোমবার বৃষ্টি কমলে পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে রাজধানী সহ প্রায় সারা দেশের জনজীবন অনেকটাই বিপর্যস্ত। মাঝারি থেকে ভারী বর্ষণের পাশাপাশি বইছে ঝোড়ো বাতাস। শনিবার সকাল 6টা থেকে রবিবার সকাল 6টা পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে, যা 223 মিলিমিটার। একই সময় রাজধানীতে বৃষ্টি হয়েছে 32 মিলিমিটার। দিনভর বৃষ্টিতে মোহাম্মদপুর শ্যামলী সংসদ ভবন ও কারওয়ান বাজার সহ অনেক এলাকায় রাস্তায় পানি জমে যায়। এতে নগরবাসীকে ভোগান্তি পোহাতে হয়। বেশি বেকায়দায় পড়েন খেটে খাওয়া মানুষ। এতক্ষণ 500-600 টাকা মারতাম, বৃষ্টির কারণে 200-250 টাকা মনে হয় মারছি। যাত্রী অনেক কম রোডে ঘাটে, যাত্রী বাড়াইতে পারতেছে না বৃষ্টির কারণে। গাড়ি ভিজে চালাইতেছে, ভিজে না চালালে তো আমরা ফিট খাইব। বাস পাওয়া যেতেছে না, এর জন্য বৃষ্টির কারণে বাচ্চার স্কুল আর কি লেট হয়ে গেছে। আবহাওয়া অফিস বলছে সোমবার থেকে দেশ জুড়ে বৃষ্টি কমে যাবে। এই বৃষ্টিপাতের আজকে সারা দিনই থাকবে, তবে আগামী কালকে থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা অনেকাংশে কমে আসবে। তবে দেশের পশ্চিমাঞ্চলে অর্থাৎ খুলনা, রাজশাহী বিভাগে অত বৃষ্টিপাতের প্রবণতাটা কিছুটা বেশি থাকবে, তবে দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটা কমে আসবে এবং সেই সাথে কিন্তু তাপমাত্রা কিছুটা বাড়বে। স্থল গভীর নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হবে বলে জানান এই আবহাওয়াবিদ। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে নিম্নচাপের প্রভাবে সারা দেশে টানা বৃষ্টিপাত হচ্ছে, ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাড়িঘরে পানি ওঠায় বিপাকে পড়েছেন নিম্নাঞ্চলের মানুষ। ভারী বৃষ্টিতে বরিশালে আবারও তৈরি হয়েছে জলাবদ্ধতা। নগরীর বটতলা, পলাশপুর, কাউনিয়া, কেডিসি সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই বরিশালের অভ্যন্তরীণ রুটে শুরু হয়েছে লঞ্চ চলাচল। বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি অথবা ভারী বৃষ্টি আরও 24 ঘন্টা অব্যাহত থাকবে। টানা বৃষ্টিতে বাগেরহাটে প্লাবিত হয়েছে কয়েক হাজার বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। ভেসে যাওয়ার শঙ্কায় রয়েছে চিংড়িঘের ও মাছের খামার। শরণখোলা, মোরেলগঞ্জ, মংলা, রামপাল, কচুয়া ও বাগেরহাট সদর উপজেলার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে আছে। বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। ট্রেন লাইন পরিষ্কার না, তারপর রাস্তাঘাট ভালো না, এই জন্যই তো পানি বন্ধ। ময়লা করে 8
আটকা পড়ে থাকে, এই জন্য পানি নিষ্কাশন হয় না, জায়গা ভরাট হয়ে গেছে সব পুকুর। পটুয়াখালীতে রবিবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ২২১.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে, বিভিন্ন নিচু স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নিম্নচাপের প্রভাবে বরগুনায় বৃষ্টি ও বজ্রপাত হচ্ছে। বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছে জনগণ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে খেটে খাওয়া মানুষ। লক্ষ্মীপুরে ভারী বর্ষণে আবারও পানিতে ডুবছে বসতবাড়ি। নোয়াখালী ও কুমিল্লা থেকে নেমে আসা পানির ঢলে লক্ষ্মীপুরে সৃষ্টি হয়েছে বন্যা। লক্ষ্মীপুর ভোলা বরিশাল নৌরুটে সকল লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ রয়েছে। চুয়াডাঙ্গায় সারাদিন বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। রবিবার বেলা 12টা পর্যন্ত আগের 15 ঘন্টায় 93.6 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। ডেঙ্গুতে মারা গেছে আরও একজন। এতে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে হলো 107। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে রবিবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টাতে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 486 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 19,075 জন। ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয় আক্রান্তদের মধ্যে ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকার 233 জন। এছাড়া ঢাকা বিভাগে 77 জন, চট্টগ্রাম বিভাগে 79, খুলনায় 39 জন এবং বরিশালে 46 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতরাতে তাঁকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এক বার্তায় র্যাব জানিয়েছে, গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মেহেরপুর 1 আসনের সংসদ সদস্য ছিলেন। এদিকে আওয়ামী লীগ নেতা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুগদাপাড়া এলাকার কাউন্সিলর সিরাজুল ইসলামকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে শনিবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে গ্রেপ্তার করা হয়। সারা দেশে সেপ্টেম্বর মাসের টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। রবিবার ঢাকাসহ বিভিন্ন জেলায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করে টিসিবি। দেশের নিম্ন আয়ের 1 কোটি কার্ডধারী পরিবারের মাঝে চাল, ডাল ও তেল দিচ্ছে প্রতিষ্ঠানটি। সিটি কর্পোরেশন, জেলা উপজেলার টিসিবির নিজস্ব ডিলারের দোকান বা তাদের নির্ধারিত বিক্রয় কেন্দ্রে এই কার্যক্রম চলছে। 30 টাকা কেজি দরে 5 কেজি চাল, 100 টাকা লিটার দরে 2 লিটার ভোজ্য তেল এবং 60 টাকা কেজি দরে 2 কেজি মসুর ডাল কিনতে পারছেন একজন কার্ডধারী। রবিবার ডিলারগুলোকে ডাল ও তেল দিলেও চাল দিতে পারেনি টিসিবি। নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মোহাম্মদ তকি হত্যা মামলায় গ্রেপ্তার কাজল হাওলাদার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গ্রেপ্তার অন্য 2 জন শিপন ও মামুনকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ডে নিয়েছে তদন্ত সংস্থা র্যাব। রবিবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে প্রথমে তোলা হয় শিপন ও মামুনকে। এ সময় র্যাব তাদের 5 দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। পরে একই আদালতে হাজির করা হয় কাজল হাওলাদারকে। আদালত তাঁর দেওয়া জবানবন্দি রেকর্ডভুক্ত করে। 2013 সালের 6 মার্চ বিকেলে বঙ্গবন্ধু সড়ক থেকে তকিকে অপহরণ করা হয়। একদিন পর 8 মার্চ শীতলক্ষ্যায় পাওয়া যায় তকির মরদেহ। ভারতের মণিপুর রাজ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। শুক্রবার পুলিশের ছোড়া টিয়ার গ্যাসের কারণে একজন প্রসূতির মৃত শিশুর জন্ম দিলে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়ে সেখানে। এছাড়া শনিবার ইম্ফল মোড় অবরোধ করেন বিক্ষোভকারীরা। উদ্ভূত পরিস্থিতিতে কারফিউ শিথিলের সময়সীমা কমিয়ে আনার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। পুলিশ কর্মকর্তা জানান, কারফিউ শিথিল হলেও মণিপুরের জেলাগুলোতে নিরাপত্তা জোরদার থাকবে এবং আধা সামরিক ও অন্যান্য কেন্দ্রীয় রাজ্য বাহিনীর টহল যথারীতি অব্যাহত থাকবে। গত 24 ঘন্টাতে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও 26 ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছে 1.5 শতাধিক ব্যক্তি। গাজা ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে 41,200 জনে পৌঁছেছে। এদিকে জিম্মিদের উদ্ধারে ফের বিক্ষোভ হয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিবে।
স্থানীয় সময় শনিবার বিক্ষোভকারীরা সেনা সদর দফতর এবং অন্যান্য সরকারি ভবনের বাইরে জড়ো হয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন। জিম্মি হওয়া প্রায় 100 জনকে ফিরিয়ে আনতে হামাসের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর দাবি জানায় বিক্ষোভকারীরা। ঘূর্ণিঝড় ইয়াগি এবং এর প্রভাবে সৃষ্ট বন্যায় মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 74। এখনও নিখোঁজ রয়েছে 89 জন। বন্যা পরিস্থিতি সামাল দিতে বিদেশি সহায়তা চেয়েছেন মিয়ানমারের জান্তা প্রধান। গত সপ্তাহে মিয়ানমার, ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ড সহ পুরো অঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়াগি। এই 4টি দেশের সরকারি হিসাব, ঘূর্ণিঝড় ইয়াগিকে কেন্দ্র করে বন্যা ও ভূমিধসে অন্তত 350 জনের মৃত্যু হয়েছে। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ঝামফারাতে নৌকা ডুবে অন্তত 64 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় শনিবার সকালে গুম্মি শহরের কাছে কৃষি জমিতে পৌঁছানোর জন্য কৃষকরা মাঠের কাছ থেকে একটি কাঠের নৌকায় নদী পার হতে গেলে অতিরিক্ত যাত্রীর কারণে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনার পরে উদ্ধার অভিযান শুরু করেছে। ঘটনার 3 ঘন্টা পর 6 জনকে জীবিত উদ্ধার করতে তারা সমর্থ হয়। এবারে খেলার খবর। ফলাফল নয়, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে সমানে সমানে লড়াই করার মূল লক্ষ্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। 2 ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে রবিবার ভারতে যাওয়ার আগে এমনটাই জানিয়েছেন দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 19 সেপ্টেম্বর শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। দিন 15 আগেই নিজেদের ক্রিকেট ইতিহাস নতুন করে লিখেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে সিরিজ খেলতে যাওয়ার সময়টাই বাড়তি আত্মবিশ্বাস ক্রিকেটারদের চোখে মুখে। অনুশীলন নয়, যেন আনুষ্ঠানিকতা স্বার্থেই দলের সাথে যোগ দেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে সিংহে। এবারও তাই আগের রাতে বাংলাদেশে এসে সকালে আবারও উড়াল দিলেন তিনি। হয় হয় করেও হয়ে ওঠেনি বাংলাদেশের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। বিমানবন্দরেই সে আনুষ্ঠানিকতা। শান্ত জানালেন তার লক্ষ্য ভারত জয়। আমার পার্সোনাল লক্ষ্য বাংলাদেশ টিম জিতুক, এটা আমার পার্সোনাল লক্ষ্য এবং প্রত্যেকটা সিরিজে একটা অপরচুনিটি। আমরা 2টা ম্যাচই জেতার জন্য খেলবো এবং জেতার জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, প্রসেসটা ইম্পর্টেন্ট। সো আমাদের লক্ষ্য ওটাই থাকবে যে আমাদের কাজটা আমরা ঠিক মতো করতে পারছি কিনা। সো আমরা যদি আমাদের কাজটা ঠিক মতো করতে পারি অবশ্যই ভালো রেজাল্ট সম্ভব, বাট ইট ইজ গোয়িং টু বি ভেরি চ্যালেঞ্জিং। পুরো টিম হিসেবে খেলাটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি পুরো টিম হিসেবে খেলতে পারি অবশ্যই ভালো ক্রিকেট খেলবো আমরা ইনশাআল্লাহ। দলের সাথে না থাকলেও সাকিব আছেন ক্রিকেটের মধ্যেই, তবে নিজে ফর্মে না থাকাটা ভাবাচ্ছে শান্তকে। স্বস্তির জায়গা বলতে দুর্দান্ত ফর্মের বোলিং আক্রমণ। এক্সপেরিয়েন্সের দিক থেকে আমাদের পেস বোলাররা তুলনামূলকভাবে একটু পেছনের দিকে আছে। স্কিল ওয়াইজ হয়তো আমরা কাছাকাছি আছি, বাট স্পিনারদের আমাদের খুব ভালো এক্সপেরিয়েন্স আছে, যে কোনো কন্ডিশনে বল করার ওই অ্যাবিলিটিটা আছে। সো আমি এতটুকু বলতে পারি, পেসার, স্পিনার এবং ব্যাটসম্যান যারাই খেলবেন এই সিরিজটা, প্রত্যেকটা প্লেয়ার 100% দিবেন এবং আমি বিশ্বাস করি যে 5 দিন যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে খুব এক্সাইটিং একটা ম্যাচ হবে। 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে বাংলাদেশ ভারত প্রথম টেস্ট। 27 সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু দ্বিতীয় টেস্ট। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে নির্বাচনে সভাপতি পদে লড়বেন তরফদার মোহাম্মদ রুহুল আমিন। রবিবার রাজধানীর একটি হোটেলে ঐক্যমত্যের ভিত্তিতে বাফুফে নির্বাচনে সভাপতির নাম ঘোষণা করেন অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আলী ইমাম তপন। সংস্থার সভাপতি পদের জন্য তরফদার রুহুল আমিনের লড়াইয়ের বিষয়টি আগে থেকেই শোনা যাচ্ছিল। গত 16 বছর বাফুফে সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন কিংবদন্তি সাবেক ফুটবলার কাজী সালাউদ্দিন। শনিবার নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেন সালাউদ্দিন। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। দেশ পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চান প্রধান উপদেষ্টা। সংস্কার পরিকল্পনায় সহযোগিতার আশ্বাস। সংস্কারের সঙ্গে নির্বাচনকে গুরুত্ব দেওয়ার আহ্বান বিএনপির। আন্দোলনে 422 কর্মী নিহতের দাবি। ছাত্র জনতা গণহত্যার বিচার নিশ্চিতে শিগগিরই ট্রাইব্যুনাল পুনর্গঠন, জানালেন চিফ প্রসিকিউটর। নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। আগামীকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পূর্বাভাস। দর্শক, এই ছিল এখনকার মতো। তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।